বন্ধুরা, যে ধরনের পুলিশি হেনস্থা এবং জুলুমের মধ্যে দিয়ে আমি এবং আমার পরিবারকে যেতে হচ্ছে, সেই ছবি, সেই সিসিটিভি ফুটেজ সে তো আপনাদের সামনে দেখিয়েছি। ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ খবর আমি খুব একটা এখন করতে পারছি না এই টেম্পোরারি সেট আপ থেকে। এবং খবর আর কি করব, আমিই তো এখন খবর হয়ে গেছি। এখানে খবর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং শেষ চেষ্টা ওই গলায় মালা দিয়ে ছবি করে টাঙিয়ে দেবে কিনা পুলিশ, সেটা তারাই জানে। কালকে আমার বাড়িতে কি ঘটনা ঘটেছিল সে তো আপনারা জানেন। এরপরে পুলিশ আবার ঢোক গিলেছে, কিন্তু ঢোক গিলে আবার নতুন করে একটা ফাঁদ পেতেছে, নতুন করে একটা ষড়যন্ত্রের জাল রচনা করেছে। যে ষড়যন্ত্রের মূল মন্ত্র হচ্ছে যে এবার এমন ফাঁদ পেতেছি বাবু তোমার জন্য শুদ্ধশীল ঘোষ, আর তোমাকে জেলের বাইরে রাখবো না। এইবারের ফাঁদটা তুমি যদি একটু এদিক থেকে ওদিক করেছো, খপ করে ধরবো, ঘপ করে জেলে পুরবো, তারপর তুমি পোচো। এই যে জায়গাটা এবার পুলিশ শুরু করেছে। কিন্তু এর মাঝখানেও একটা ভালো খবর হচ্ছে, পুলিশকে বেশ ভালো করে আমি শিক্ষা দিতে পারছি। তারা যে অশিক্ষিত, চটি চাটতে চাটতে দলদাস হতে হতে বেসিক নিয়ম কানুনগুলো যে ভুলে গেছে, আইনের ছাত্র না হয়েও আমি যে তাদের থেকে একটু হলেও বেশি এখন জানতে শুরু করেছি, এবং সেইটা যখনই তাদের কান মূলে পাঠ দিচ্ছি, তারা সেটা খুব বাধ্য মনোযোগী ছাত্রের মতো পাঠ নিচ্ছে। এটা দেখে আমার অন্তত খুব ভালো লাগছে। পুলিশ সমাজের বন্ধু হয়ে উঠতে না পারুক, সাধারণ মানুষের ভালো করতে না পারুক, এই চটিচাটা দলদাসদের জন্য প্রিয় বন্ধু যে সবার বন্ধু এবং এই পুলিশেরও বন্ধু, তাকেও যে শেখাচ্ছে এবং তারা খুব মন দিয়ে মনোযোগী ছাত্রের মতো শিখছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কি ঘটনা ঘটেছে পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এবং তারপর আপনারাই বিচার করে দেখুন পুলিশের এই নির্লজ্জ দলদাস চটিচাটা ভূমিকাটা, সেটা নিয়ে কিছু বলা যায় কিনা। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই তো আপনাদের দেখিয়েছিলাম যে পরপর দুদিন আমার বাড়িতে পুলিশ আনা হয়েছে এবং গতকালও একদম সব উর্দিধারী এসছে। প্রথম শিক্ষা এটাই যে আগের দিন বলেছিলাম যে বাবা 41-এর নোটিশ দিতে আসছো, 7 জন আসছো, কিন্তু তার মধ্যে আবার সিভিল ড্রেসে পুলিশ, কীরকম কী ব্যাপার আছে। তাই কালকে সবাই দেখুন ড্রেস পরে এসছে, কী সুন্দর। তবে তার মাঝখানেও আরেকটা শিক্ষা দিইনি, সেই জন্য শিক্ষা নেয়নি। পুলিশের হয়ে মহিলা পুলিশ এসছে, চুল খুলে অবস্থায় এসছে কেন? এরকম চুল টুল খুলে পুলিশের অ্যাকশানে আসা যায়? এটা অ্যাকশানের মোডই এসছিল, কোমরে হাত দিয়ে, পিছনে হাত দিয়ে, হাতে গাদা বন্দুক নিয়ে যেভাবে আসছে না, এরকম চুল খুলে আসছে কেন? পরের দিন আমার বাড়িতে এলে এই পুলিশের যে ড্রেস কোড আছে সেটা পুরোপুরি মেনটেন করবেন, শুধুমাত্র খাকি উর্দিটা পরলে হবে না, বাকিটাও শিখতে হবে স্যার। যাক, এই শিক্ষাটা দিইনি, সেই জন্য আপনারা শেখেননি। এইবার যেটা শিখেছেন সেটা হচ্ছে এইটা। গতকাল আমার বাড়িতে পুলিশ আসার পর কটার সময় এসেছিল? 3:34-এ এসেছিল। 6 থেকে 7 মিনিট চলেছিল। যিনি ওই এসআই ছিলেন, কাকে একটা ফোন করলেন, তারপর অপেক্ষা করলেন, তারপর তার ফোন এলো, সিসিটিভির সামনে থেকে ল্যাজ গুটিয়ে পালালেন। কথাগুলো ধরা পড়লে কী যে ষড়যন্ত্র হচ্ছে সেটা মানুষ জেনে যাবে। এমনিতেই তো পুলিশ আপনাদেরকে যা বলছে সেটা জেনে গেলে অন্যরকম হয়। তো তারপর 6-7 মিনিট পর চলুন করে সবাই চলে গেলেন। যাওয়ার পর মানে ওই ধরুন 3:40 নাগাদ গেছে আমার বাড়ি থেকে বেরোনোর 12 মিনিট বাদে, 12 না 14 মিনিট বাদে 3:52, 3:54 না 52, 3:52-তে আমাকে আবারও ইমেলে একটা নোটিশ পাঠানো হয়েছে। এবং এখানে আগের দিন ওই যে বললাম, খুব ভদ্র ছাত্রের মতো পুলিশ শিখছে আমার কাছ থেকে, এত ভালো লাগছে। এভাবেই শিখুন, দেখুন শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, আর শিখতে কোনো লজ্জাও নেই। আপনারা যে শিখছেন এটাতেই আমি অত্যন্ত খুশি। আমি বলেছিলাম যে এই যে সিরিয়াল নাম্বার, সেখানে কোনো নাম্বারই দেননি, এটা আইনত গ্রাহ্য হবে। তো এবারে আগেরগুলো নাম্বার না দিলেও সেগুলোকে কাউন্ট করে নিয়ে সিরিয়াল নাম্বার নোটিশ নাম্বার 3 আমাকে পাঠিয়েছে। অর্থাৎ 41-এতে তোমাকে আমি নোটিশ পাঠাচ্ছি, 3 নম্বর নোটিশ পাঠিয়ে দিলাম। এটা বাপু যদি তুমি কমপ্লাই না করো, এবার আমি কোর্টে গিয়ে তোমার নামে বা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তোমার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে নিয়ে আসবো, তারপর তোমাকে জেলে ঢুকিয়ে দেবো। খুব সুন্দর চমৎকার প্লট করেছেন, খুব ভালো কথা। 2 নম্বর যেটা শিখিয়েছিলাম যে শুদ্ধশীলের সঙ্গে লাগতে আসছেন, একটু আঁট ঘাঁট বেঁধে, একটু কোমর টোমর বেঁধে নামুন। বেসিক জায়গায় ভুল করলে কি করে চলবে স্যার? তো দেখলাম সেটাও খুব মন দিয়ে মনোযোগী ছাত্রের মতো শিখেছে। বলেছিলাম যে আমার নামের স্পেলিংটা অন্তত ঠিক করে লিখুন। সত্যশীল, কে সত্যশীল? শুদ্ধশীলকে গোটা বাংলা চেনে, বাংলা কেন গোটা ভারতবর্ষ চেনে, সারা পৃথিবীর যত বাঙালি আছে দেখে প্রিয়বন্ধু মিডিয়া, খুব ভালো করে জানে এই লোকটার নাম শুদ্ধশীল। তো সেই শুদ্ধশীল ঘোষ ঠিকঠাক করে বানান লিখেছে, টু শুদ্ধশীল ঘোষ। আগে ওই সব কী সব লিখছিল, অ্যাঙ্কার অপারেটর, এখন প্রথমেই শুদ্ধশীল ঘোষ, তারপর তার পরিচয়টা দিয়েছে অপারেটর অ্যাঙ্কার অফ প্রিয়বন্ধু মিডিয়া ইউটিউব চ্যানেল। খুব ভালো কথা, আপনারা এটা শিখেছেন। এইবার আমাকে যেটা করেছে যে গতকাল এটা এসেছে,
3:52 নোটিশটা পাঠিয়েছে যে আপনি 20/3/2024 16টা আওয়ার্স বিকেল 4টের সময় বাগদা থানায় এসে আমার সঙ্গে দেখা করুন। আপনার বিরুদ্ধে সেই সেকশন একই আছে, সেই একই রকম ব্যাপার স্যাপার সব কিছু আছে, সেই এফআইআরে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবার যেহেতু এখানে সিরিয়াল নাম্বার নোটিশ নাম্বার 3 করে দিয়েছে, এটা যদি আমি কমপ্লাই না করি, অর্থাৎ আগামীকাল বিকেল 4টের সময় যদি আমি বাগদা থানায় গিয়ে দেখা না করি, তাহলে এবার আমাকে গ্রেপ্তারির প্ল্যান হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ভালো কথা, শুদ্ধশীলকে তো ধরতেই হবে, তার মুখটা তো বন্ধ করতেই হবে, তাকে জেলে পুরতে হবে। আচ্ছা, এবার আপনারা বলবেন এটার মধ্যে আপনারা ষড়যন্ত্রই কী পেলেন, আর কেন এটাকে, পুলিশ তো ঠিকই আইন মেনে কাজ করেছে, তাতে তো অসুবিধা কিছু নেই। অসুবিধাটা এই জায়গাতেই আছে, তার কারণ হচ্ছে আমি আপনাদের আর একটা ইমেল দেখাতে চাই। সেই ইমেলটা হচ্ছে এই ইমেলটা। আমাকে 17 তারিখ যখন ইমেলটা পাঠানো হয়, সকালে নোটিশ পাঠানো হয়, আবারও বলছি যে 7:45টার সময় মেল পাঠিয়েছে, আমি তার আগের দিন ভোরবেলা 4টে অবধি কাজ করেছি, আমি ঘুমোচ্ছিলাম। আমি এই যে 12টার সময় আমাকে যেতে বলেছে সেটা আমি দেখিও নি। আমাকে যখন বন্ধু শফিকুল ইসলাম ফোন করে বলল যে এই তোমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে, কী সব টুইট ফুইট হয়েছে, আমাকে সব দর্শক বন্ধুরা বলছে, তখন আমি 12:30 1টার সময় জানতে পারি এবং আমার লয়ারকে আমি সেই মেল ফরওয়ার্ড করে দিই যে দেখুন কী একটা এসেছে, কী করতে হবে আপনি করে দিন। এবং সেই দিন কি বিকেল 3:15 সময়, মানে তখনও খুব সম্ভবত আমার বাড়িতে পুলিশ এসে পৌঁছয়নি, সেই সময়ে আমার লয়ার একটি মেল করেন, এই যার কাছ থেকে মেল এসেছিল তাকে মেল করে পাঠিয়ে দেন এবং পাঠিয়ে দিয়ে বলেন যে আপনি এখানে যে পাঠিয়েছেন আমরা অবশ্যই সেই তদন্তে সহযোগিতা করব, কিন্তু যেহেতু আমি আউট অফ স্টেশন আছি, আমার সেখানে পৌঁছতে তো সময় লাগবে, 15 দিন, 10 থেকে 15 দিন আমাকে সময় দিন, 1 নম্বর কথা। 2 নম্বর, আপনি নিশ্চয়ই এত শর্ট নোটিশ পাঠিয়েছেন, এটা আনইনটেনশন, আমাকে অ্যারেস্ট করবেন প্রথম থেকে আপনি ডিটারমাইন্ড হয়ে আছেন এমন তো নয়। হ্যাঁ, তদন্ত করতে গিয়ে যদি দেখা যায় আমি দোষী, অবশ্যই আমাকে অ্যারেস্ট করবেন বা আদালত যা নির্দেশ দেবে সেটা আপনি করবেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নামে একটা অভিযোগ পড়েছে, তার বেসিসে আপনি নিশ্চয়ই তদন্ত করতে এসেছেন, আপনি প্রি ডিটারমাইন্ড নন। তাই এই যে এতখানি শর্ট নোটিশ দিয়েছেন, এটার জায়গায় প্রপার টাইমটা দিন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব, এই তদন্তে আমি সহযোগিতা করব। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এই টাইম দেওয়ার পাশাপাশি যে ব্যাপারটা নিয়ে এফআইআর হয়েছে সেই এফআইআরের কপিটা আমাদের পাঠান, সো দ্যাট আমরা পড়ে বুঝতে পারবো যে আমার বিরুদ্ধে অভিযোগটা কী। আর সেটার জন্য যদি কোনো ডকুমেন্ট সাপোর্ট লাগে, কোনো ভিডিও সাপোর্ট লাগে, এনিথিং, আমি সেটা প্রিপেয়ার হয়ে যেতে পারবো, আপনাকে তদন্তে সহযোগিতা করতে পারবো। সেটা আপনি অবশ্যই করে পাঠাবেন এবং আমাদের যখন আপনি উত্তর দেবেন, এই মেলটা আপনি রিসিভ করে যখন উত্তর দেবেন, সেই উত্তরটা দেওয়ার পর আপনি ডেফিনেটলি যখন পাঠাবেন সবাইকে, মানে আমার আইনজীবীও উত্তরটা পাবেন, আমিও উত্তরটা পাবো। তাতে করে যেটা হবে যে বাই চান্স আমি কাজে ব্যস্ত আছি, দেখতে পারলাম না, আমার আইনজীবী দেখতে পারবেন বা তিনি আমাকে বলতে পারবেন যে হ্যাঁ উত্তর এসে গেছে, আপনি দেখে নিন, বা যা যা করার সেটা আমরা করতে পারবো। কিন্তু আমাকে এবারে যখন 3 নম্বর নোটিশটা পাঠানো হলো, ইমেলে পাঠানো হলো নাম্বার 1, কিন্তু সেটা এই ইমেলের এগেনস্টে পাঠানো হলো না। অর্থাৎ তদন্তে আমরা সহযোগিতা করতে চাইছি, পুলিশ কিন্তু সেই সহযোগিতা চাইছে না, পুলিশ কিন্তু ডিটারমাইন্ড হয়ে আছে যে আমাকে অ্যারেস্ট করতে হবে। যদি তারা সত্যিই তদন্তে সহযোগিতা করতো তাহলে এই মেলটাকে অ্যাকনলেজ করতো, মেল তো রিসিভ হয়েছে। আর 2 নম্বর হচ্ছে তারা আমাকে এফআইআরের কপিটা নিশ্চয়ই পাঠাতো, সেই এফআইআরের কপি কিন্তু তাদের মেলেও নেই, সেই মেলেও অ্যাটাচ নেই। তাহলে আমি জানি না কী বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ, আমি সেখানে যাব, আমাকে বাঘের মুখে ফেলে দেওয়া হবে, হয়তো এমন কিছু প্রশ্ন করবে যার উত্তর আমার জানা নেই, যেহেতু আমি বিষয়টা এখনও জানি না, আমি প্রিপেয়ার থাকবো না তার জন্য। এবং আমি যদি উত্তর দিতে না পারি, ব্যাস ফাঁসানোর জায়গা আছে শুদ্ধশীলকে। তাহলে এটা চক্রান্ত, ষড়যন্ত্র ছাড়া পুলিশের কোন ভূমিকা বলা যেতে পারে, আপনারাই আমাকে বলুন তো। 2 নম্বর কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি সেই ইমেলেই আমাকে আবার নোটিশ পাঠাবেন, যে নোটিশটা এবার এখানে পাঠিয়েছেন, আমাকে ইমেলেই নোটিশটা আপনারা পাঠিয়েছেন, খুব ভালো কথা। তাহলে কোথায় বাগদা আর কোথায় আমি থাকি, এতখানি রাস্তা ডিঙিয়ে, এতখানি তেল পুড়িয়ে, এতখানি সময় অপচয় করে, এত বড় ফোর্স নিয়ে আপনি এলেন কেন আমার বাড়িতে? আমাকে তো ইমেলে পাঠালেই হয়ে যেত, এবং ইমেলে পাঠালে সেই ইমেলের আমি রেসপন্স দিই। আপনি সকাল 7:45টায় মেল পাঠিয়েছেন, সেই মেল আমি চেক করেছি 1টা নাগাদ, আমার আইনজীবীকে আমি পাঠিয়েছি, তিনি পড়েছেন, পড়ার পর উইদিন 2.5 আওয়ার্স আপনাকে রিপ্লাই করেছে। তার মানে মেলে আপনি পাঠালে আমি সেটা রিসিভ করি, সেটাকে আমি অ্যাকনলেজ করি, তাহলে আমার বাড়িতে এলেন কেন? আর আমার বাড়িতে যদি এই নোটিশই আপনি দিতে আসবেন, সেই নোটিশ আমার বাড়িতে কাউকে না পেয়ে আমার ছেলেকে ভয় দেখিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছেন, খুব ভালো কথা, আমার দরজায় টাঙিয়ে দিয়ে গেলেন না কেন? আর যদি
এই নোটিশটা আপনার ইমেলেই পাঠানো ছিল, তো আপনি তো পাঠিয়ে দিতে পারতেন। আপনাদের যখন হাইকোর্ট মাঝে মাঝেই ধাঁতানি দেয়, কানের গোড়ায় আইনের থাপ্পড়গুলো ঠাস ঠাস করে পড়ে, তখন আপনাদের একটা অদ্ভুত লজিক আছে যে স্যার আমাদের তো ম্যান পাওয়ার নেই, আমাদের রিসোর্স খুব কম, সেটার জন্য আপনাদের যে পুলিশ মন্ত্রী আছে তাকে গিয়ে কেন আপনারা ঘিরে ধরেন না, কেন বলেন না যে এই যে আপনি ক্ষমতায় আসার পর থেকে সমস্ত পদগুলো অবলুপ্ত করে দিচ্ছেন, সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাতে হচ্ছে, যে সিভিক ভলেন্টিয়ারকে কোনো আইনি কাজে আমরা সেইভাবে ব্যবহার করতে পারি না ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া, হাইকোর্টের নির্দেশ আছে, সেই নির্দেশ আমরা পদে পদে লঙ্ঘন করি, যেখানে আপনাদের সত্যি রিসোর্স এত কম আছে বলে আপনারা সত্যিকারের অপরাধীদের ধরতে পারেন না, সেখানে শুদ্ধশীলকে ধরার জন্য একদিন 7 জনের বাহিনী, একদিন 8 জনের বাহিনী, লোকাল থানা এবং তার সঙ্গে নিচে 12-15 জন ঘুরে বেড়াচ্ছে, এত রিসোর্স নষ্ট করার, সময় নষ্ট করার কি দরকার ছিল? যদি ইমেলের নোটিশই পাঠানো হতো আপনাদের। ভয় দেখাতে এসেছিলেন, শুদ্ধশীল ঘোষকে চমকাতে এসেছিলেন, মুখটা বন্ধ করাতে এসেছিলেন, বিশাল বড় অপরাধ করে ফেলেছে। আপনার থানায় যে অভিযোগটা হয়েছে তার রিসিভ কপি অবধি আমার কাছে আছে, আপনার থানায় যে ইমেল গেছে সেই ইমেলের কপি অবধি আমার কাছে আছে। দেখেছেন যার বিরুদ্ধে কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম, করেছেন, তাকে 41-এ নোটিশ করেছেন, হিম্মত আছে? আসলে ওই পুলিশের উর্দিটা খুললে ভেতরে তো নীল সাদা রং হয়ে গেছে, চাটতে চাটতে চটির তলাটা, জীবের পরতটা কি হয়ে গেছে সে তো সকলেই বুঝতে পারছে। এই নোটিশ যদি আমার বাড়িতে দিতে এসেছিলেন, আমার বাড়ির সিকিউরিটিকে দিয়ে গেলেন না কেন? আমার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে গেলেন না কেন? আমার বাড়ির দরজা তলা দিয়ে ঢুকিয়ে দিয়ে গেলেন না কেন? সেসব কিছু তো করলেন না। যদি ইমেলেই পাঠাচ্ছিল আমার বাড়িতে এসেছিলেন কেন? আসলে কালকে এসেছিলেন আমাকে তোলার জন্য, সেই জন্য গাদা বন্দুক আনতে হয়েছিল, নিচে অত প্রহরী রাখতে হয়েছিল, লোকাল থানাকে সঙ্গে নিয়ে আসতে হয়েছিল, 8 জন পুলিশ দিয়ে ভয় দেখাতে হয়েছিল। এরপর খবর পেলেন রাজীব কুমার সরে গেছে, তার সঙ্গে আরেকটি খবর পেলেন, যে খবরটা এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আশা করছি খুব শীঘ্রই শেয়ার করব। বুঝে গেছেন যে এবার আমি ফাঁসতে চলেছি। 2টো নোটিশ মিস দেখিয়ে আমি তো তুলতে এসেছিলাম, দুটোই ভুলে ভরা নোটিশ, প্রাথমিক শিক্ষাটুকু নেই পুলিশের, কিভাবে নোটিশ পাঠাতে হয় সেইটুকুনি আমি শিখিনি, এসেছিলাম শুদ্ধশীল ঘোষের সঙ্গে পাঙ্গা নিতে, তাকে তুলতে। এবার কেসটা ফেঁসে যাচ্ছে, নির্বাচন কমিশন এর জন্য রাজীব কুমারকে সরিয়ে দিচ্ছে, আমার সিসিটিভি ফুটেজও জমা পড়ে গেছে, এবার আমার উপর কী হবে? তাই লোক দেখানো একটা সিস্টেম, একটা ডিফেন্স তৈরি করছেন আপনি। হ্যাঁ, আমি তো নোটিশ পাঠাতে গেছিলাম, আমি থরিয়ে অ্যারেস্ট করতে গিয়েছিলাম। এই জবাবটা দেবেন তো ভবিষ্যতে। আচ্ছা, আপনারা তো বিভিন্ন জায়গায় 41-এ নোটিশ করতে যান, এসেই দেখলাম আমার স্ত্রীর আপনারা ভিডিও করছেন, একটা মহিলার ভিডিও করছেন কোনো পারমিশন ছাড়া। কতখানি অসভ্য লোক আপনারা, আমি শুধু ভেবে পাচ্ছি না। একটা মহিলার ভিডিও করছেন, একবার পারমিশন নিয়েছেন যে ম্যাডাম আমাদের এই কারণে কিন্তু এই ভিডিওটা করে রাখছি, আমি এই ভিডিওটা ভবিষ্যতে যদি কোনো কারণে হয় সেটা করব। এই প্রাথমিক ভদ্রতা বোধটুকু নেই? নাকি মহিলা দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে, সব সন্দেশখালী কালচার, মাঝরাতে পিটে, সেইটা আপনাদের কালচার, সেই অসভ্যতা? বাড়িতে মা বোন নেই? আমার স্ত্রীও ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিও করার আগে আপনার প্রপার পারমিশন নিয়েছিল যে স্যার কিছু মনে করবেন না, আমি আমার সুরক্ষার জন্য এই ভিডিও করে রাখছি, আপনি পারমিশন দিয়েছিলেন, তারপর কিন্তু ভিডিও অন করেছিল। এই বেসিক ভদ্রতা বোধটুকু নেই? আপনারা বলেন আপনারা পুলিশ, সবাই সবটা দেখছে, মাননীয় পুলিশ সবাই সবটা দেখছে। আপনি যদি চান আমার কোঅপারেশন, আমার আইনজীবী যে মেলটা পাঠিয়েছে তার কোনো কোঅপারেশন আপনি করেননি কেন? সেই মেলটার কোনো রিপ্লাই দেননি কেন? এই যে নোটিশটা পাঠিয়েছেন এটা তো আমাকে পাঠিয়েছেন শুধু, কেন আমার লয়ার সেখানে ট্যাগ নেই? আপনাকে যে নোটিশ পাঠানো হয়েছে তার 24 ঘন্টা পেরিয়ে গেছে, আপনি সেই নোটিশটা, সেই মেলটা খুলে দেখার সময় পাননি, আর আপনি এক্সপেক্ট করছেন আমার কাজ নেই, আমার ঘুম নেই, আমার কোনো কিচ্ছু নেই, কখন বাগদা থানার মহামান্য পুলিশ আমাকে একটা ইমেলে নোটিশ পাঠাবে, আমাকে হাঁ করে বসে থাকতে হবে, আর সাথে সাথে বাগদা থানায় ছুটতে হবে? হুজুর কি ভুল করে ফেলেছি? না, অতটাও কম সময় আমার হাতে নেই, অতটাও ফেলে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আপনার হয়তো চটি চাটার বাইরে অন্য কোনো কাজ নেই, আমার অনেক কাজ আছে। এই বাংলায় যে অন্যায়গুলো হচ্ছে, যে অত্যাচারগুলো হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাচ্ছে, আপনাদের যে অপদার্থতাগুলো উঠে আসছে, সেইগুলো মানুষকে জানানো, মানুষকে জাগানো, যাতে আপনারা জাগেন, এই সমাজটাকে সুরক্ষিত রাখতে পারেন, একটু বেসিক ডিউটি করতে পারেন। ওই সন্ধেবেলা হলেই যে কাজগুলো করেন সেগুলো না করেন। পুলিশ দেখলে মানুষ ভয় না পায়, পুলিশ দেখলে সত্যিই ভাবে, তারা সুরক্ষিত ভাবতে পারে, এই জ্ঞানটুকু, এই বোধটুকু জাগাবার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, কালকে বিকেল 4টের সময় ডেকেছে, ডেফিনেটলি আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলবো।
এবং খুব সম্ভবত তাদের সঙ্গে নিয়ে আমি যাব দেখা করতে, দেখি না কি কেস। যদিও আমি জানি না কি কেস, এখনও এফআইআরের কপি দেয়নি, সেই এফআইআরের কপিটুকু দেওয়ার হিম্মত হয়নি পুলিশ। মানে এরা প্রথমেই ঠিক করে নিয়েছে, নির্দেশ এসে গেছে কি তুলতে হবে, সেই জন্য কেসটা সাজাও। স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে তো বলে কেস সাজাতে হবে। ওই কেষ্ট মোড়ল অনুব্রত মণ্ডল, কোথাকার কে তোলামূল নেতা, এখন তিহার জেলে পড়ছে, বলে না কেস সাজাতে হবে। হ্যাঁ, কেস সাজাতে হবে, সেই কেস সাজাতে আসছেন পুলিশ। এর বাইরে আমাদের কোনো হিম্মত নেই, সেটা তো বোঝা হয়েই গেছে। যাক বন্ধুরা, হয়তো খুব সম্ভবত কালকে আমি বাগদা থানায় যাচ্ছি, আর তারপর ইনি আমাকে গ্রেপ্তার করবেন। আর দুদিন ধরে এনার মুখোশটা যেভাবে খুলেছি, পুলিশের উর্দিগায়ে তিনি যা যা কাজ করছেন আপনাদেরকে দেখিয়েছি, তারপর গ্রেপ্তারির পর হয়তো বেশ ভালো রকম পালিশ টালিশ হব। তারপর কবে জেল থেকে বেরিয়ে এসে আপনাদের সামনাসামনি হব আমি জানি না, কিন্তু সিরিয়াল নাম্বার 3 দিয়ে অবশেষে আমাকে যখন পাঠিয়ে দিয়েছে, এটা ফেল করলে তো এমনিই জেল হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, 41-এর তো তাই রুল বলে। তো কালকে নিশ্চয়ই আইনজীবীকে সঙ্গে নিয়ে আমি যাব, দেখি তাদের সঙ্গে কথা বলি। 4টের সময় বলেছে, কটার সময় যেতে পারি তার আগেই যাব, সেই সময়ই যাব, কেননা 4টে কতক্ষণ ধরে ইন্টারোগেশন চলবে। আমার যেটা খুব মানে প্ল্যানটা মনে হচ্ছে যে 4টের সময় ইচ্ছা করে ডেকেছে, 4টের সময় বাগদা পৌঁছবো, তারপর ইন্টারোগেশনের জন্য কি বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবে, মাঝরাত মোটামুটি হয়ে যাবে, তারপর বলবে ইন্টারোগেশনে কোঅপারেট করছে না, মাঝরাতে অ্যারেস্ট দেখিয়ে দেবে, এরকম কিছু একটা করছে। তারপর যেহেতু মাঝরাতের পর অ্যারেস্ট হবে, 24 ঘন্টার মধ্যে করতে হবে, তাহলে সেদিনকে সারাদিন কোর্টে প্রডিউস করবে না, তার পরের দিন কোর্টে প্রডিউস করবে, আর তার মাঝখানে যা পালিশ করার করে দেবে। এইটা মোটামুটি পুলিশের প্ল্যান। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই মোটামুটি এখন আপডেট রয়েছে। কি বলবেন পুলিশের এই ভূমিকা নিয়ে, পুলিশের এই নতুন চক্রান্ত নিয়ে, ষড়যন্ত্র নিয়ে, আমাকে গ্রেপ্তারির যে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে সেইটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।